আমাদের জাগতিক অনেক কিছুই মানসিক বিষয়ের উপর নির্ভরশীল এবং আমাদের এই যে মানসিক বিষয়টি এটাও অনেক কিছুর উপর নির্ভর করে। ধরুন আপনার পায়ের তলায় মাটি নেই, আবার আপনার পরিচিত তার পায়ের তলায় মাটি আছে। এখন এই দুই ব্যক্তি কি এক হবে? দুই ব্যক্তির মনের যে অবস্থা সেটা কি এক হবে? কখনোই তো এক হবার কথা নয়। কারণ একজনের পায়ের তলায় মাটি আছে, আরেকজনের পায়ের তলায় মাটি নেই। তাহলে যার পায়ের তলায় মাটি নেই তিনি ভাসছেন, তার মানে হচ্ছে তিনি ভাসমান। তার কিন্তু কোনো স্থিতি নেই, তার কোনো ঠাঁই নেই, তার আইডেন্টিটি নেই, তার মানসিক সুখ নেই। কারণ সে যখনই চিন্তা করবে যে আমি কোনো একটা কিছুতে আত্মবিশ্বাসী হব, সে কিন্তু তা পারবে না, কারণ তার পায়ের তলায় মাটি নেই। এটা রূপক অর্থে আমি ব্যবহার করলাম, পায়ের তলায় মাটি নেই কথাটি। মাটি নেই কিভাবে নেই তা আমি বলছি একটু পরে। তার মানে যার পায়ের তলায় মাটি নেই সে একদম, ব্যাপারটা এইরকম যে দিনহীন, কপর্দকহীন, সম্বলহীন, অস্তিত্বহীন, ভিত্তিহীন। ফলে সে যতই গুণী হোক অথবা ব্যক্তিগতভাবে তার যতই শিক্ষা দীক্ষা থাকুক, যতই গভীরের বিষয়গুলো বুঝুক, যতই অন্যান্য যে গুণগুলো আছে, মানুষের সাথে মেশা, সুন্দর করে কথা বলা, ভালো আচরণ উপহার দেয়া, কথা দিয়ে কথা রাখা, আরো অন্যান্য যা কিছুই আছে না কেন, এই কোনো কিছুর আত্মবিশ্বাস সে কিন্তু খুঁজে পাবে না। কারণ একটাই কথা তার মনে হবে যে আমার পায়ের তলায় মাটি নেই। অথচ যার পায়ের তলায় মাটি আছে, এই মাটি আছে এর অর্থ কি সেটাও একটু পরে হয়তো আলোচনা চলতে চলতেই আসবে। তার কিন্তু কোনো চিন্তা নেই, তার অস্তিত্ব আছে, তার স্থিতি আছে, তার ঠাঁই আছে, তার পায়ের তলায় মাটি আছে, তার ভিত্তি আছে, তার শক্তি আছে, তার অস্তিত্ব আছে, কারণ তার পায়ের তলায় মাটি আছে। এখন এই ব্যক্তির কিন্তু একটু গুণ, একটু দক্ষতা, একটু কারো সাথে যোগাযোগ, কারো সাথে আচরণ, কারো সাথে কথা দেয়া নেয়া ইত্যাদির ক্ষেত্রে এদিক সেদিক হলেও তার শক্তি আছে মানসিক। কেন? কারণ তার ভিত্তি আছে, তার পায়ের তলায় মাটি আছে। এখন আমরা দুনিয়াতে কি দেখি? যার পায়ের তলায় মাটি নেই, কখনো কখনো এমনও দেখা যায় যে সেই ব্যক্তি বেশি হয়তো প্রতিবাদী হচ্ছে, বেশি সুখী হচ্ছে, বেশি নির্ভর থাকছে বা টেনশনহীন থাকছে। আর যার পায়ের তলায় মাটি আছে সেই সবসময় তটস্থ, কখন কি জানি হয়ে যায়, কখন জানি পায়ের তলার মাটিটা ভূমিকম্পে বিশাল গর্তের রূপ নেয়। কারণ যার মাটি আছে গর্তের রূপ নিলেও কিন্তু মাটি থাকবে, কারণ তার মাটি আছে তো পায়ের তলায়। সেই জন্য গর্ত হলেও ওই গর্তটাও তো তার হবে। কিন্তু ওই যে গর্ত হলো, সেই জন্য সে ভয়ে থাকে যে ভূমিকম্প এসে অথবা মৃত্যু এসে যদি আমাকে নিয়ে যায়, তাহলে পায়ের তলায় মাটি থাকলেই কি, না থাকলেই কি, আর গর্ত হলে তো গর্ত হয়ে গেল। তো পায়ের তলায় মাটি থাকা সত্ত্বেও কেউ কেউ আত্মবিশ্বাসহীনতায় ভোগে, খুব টেনশনে থাকে, কখন কি হয়, কখন কি হয়।
কখন কি হয়। এখন ধরুন আপনি ঢাকা শহরে আছেন, আপনার নিজের কোনো ফ্ল্যাট নেই, অথবা আপনার বাবার কাছ থেকেও আপনি কোনো ফ্ল্যাট পাননি, অথবা কারো কাছ থেকে, এবং আপনার একটা চাকরিও নেই। থাকে না এরকম পরিস্থিতি, হয় না মানুষের? আমি যে উদাহরণটি দিচ্ছি এরকম আছে তো ঢাকা শহরে, যে সে হয়তো স্ট্রাগল করছে একটা চাকরি পাওয়ার জন্য অথবা ভালো কিছু করার জন্য। এখন ঢাকা শহরে সে আছে ভাড়া বাসায়, তার একটা চাকরিও নেই, তাহলে পায়ের তলায় মাটি নেই। ভাড়া বাসা মানেই হচ্ছে পায়ের তলায় মাটি নেই। আবার চাকরি নেই, তার মানে কি ইনকাম সোর্স তার নেই, বা স্থায়ী একটা সোর্স নেই যেখান থেকে তার টাকা আসছে অথবা তার ইনকাম হচ্ছে। তাহলে পায়ের তলায় তার মাটি নেই, একেবারেই নেই, শূন্য, সে শূন্যে ভাসছে। যে কোনো মুহূর্তে বাড়িওয়ালা বলে দিলেই সে বাড়ি ছেড়ে দিতে বাধ্য। আবার যেহেতু ইনকাম নেই, সেহেতু তার খাওয়া দাওয়া, তার পোশাক পরিচ্ছদ তাও তো নেই। তার মানে পুরো নেয়ের উপর সে আছে, শূন্যে ভেসে আছে, একেবারেই পুরো ঝুঁকিতে, সম্পূর্ণভাবে সে ঝুঁকিতে আছে। এরপরও হয়তো এমন লোক আছে এই রকম অস্তিত্বহীন, ভিত্তিহীন, বেইজহীন এবং ইনকাম সোর্সও নেই, একেবারেই শূন্য, পরিপূর্ণ ঝুঁকিতে আছে। এমন লোকও কিন্তু আছে যিনি তার মানসিক দিকটা ভালো রেখেছেন, উত্তম রেখেছেন, হ্যাপি রেখেছেন। ওই যে বললাম। আবার এমনও আছে যে না, তিনি হ্যাপি নন, কারণ যেহেতু পায়ের তলায় মাটি নেই। আবার দেখুন, যার পায়ের তলায় মাটি আছে মানে হচ্ছে তার নিজের একটা ফ্ল্যাট আছে, অথবা তিনি বাবার কাছ থেকে পেয়েছেন, অথবা কারো কাছ থেকে পেয়েছেন, অথবা কোনোভাবে তিনি পেয়েছেন, বা নিজেরই আছে কিনা। আবার একটা চাকরি আছে সরকারি। এখন নিজের ফ্ল্যাট মানে কি? তার মানে পায়ের তলায় তার মাটি আছে, অর্থাৎ নিজের ফ্ল্যাট। এখন যদি চাকরি তার নাও থাকে, তাহলে এই ফ্ল্যাট ভাড়া দিয়ে হলেও সে কম দামি কোনো একটা ফ্ল্যাটে বা বাসায় উঠল, ওই ফ্ল্যাটের ভাড়া দিয়ে তিনি কিন্তু কম দামি একটা ফ্ল্যাটে অথবা বাসায় উঠলে এর ভাড়া ওই ফ্ল্যাটের ভাড়া দিয়ে কিন্তু পরিশোধ করতে পারবেন এবং থাকতে পারবেন ঢাকা শহরে, কারণ যেহেতু তার ফ্ল্যাট আছে। আবার যদি এমন হয় যে ফ্ল্যাট তো তার আছেই, অর্থাৎ পায়ের তলায় মাটি আছে, পাশাপাশি তার একটা সরকারি চাকরি আছে। সরকারি চাকরি মানে কি? পৃথিবীর বেহেশত। অথচ 20, 25, 30 বছর আগেও সরকারি চাকরি মানে হচ্ছে একেবারে কম দামি চাকরি, অল্প বেতন, খাটাখাটনি আছে, জবাবদিহিতা আছে, প্রমোশন নেই, অল্প বেতনে সারা জীবন চাকরি করে যাওয়া, অর্থাৎ ন্যারো টাইপের একটা চাকরি ছিল, যেটার কোনো মূল্যই ছিল না। মানুষ তখন বেসরকারি চাকরিতে ঢোকার জন্য আকুল হয়ে থাকত, কারণ সেখানে সরকারি চাকরি করলে যে বেতন, তার 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেতন, ঝা চকচকে অফিস, এসি রুম, নানা রকমের সাপোর্ট স্টাফ, নানা রকমের সেগমেন্ট, সুবিধাদি, নানা কিছু। ফলে সরকারি অফিস আর বেসরকারি অফিসের মধ্যে একটা ফিজিক্যাল পার্থক্য তো ছিলই, বেতনগত পার্থক্যও ছিল, এবং পরিবেশগত, ফ্যাশনগত, স্টাইলগত পার্থক্য কিন্তু ছিল। অর্থাৎ একটা হচ্ছে কর্পোরেট, আর একটা হচ্ছে একদম সেই গেও টাইপের একটা অফিস, বেতনও কম, সেখানকার পরিবেশও খারাপ। অথচ বেসরকারি ছিল ঝা চকচকে কর্পোরেট টাইপ, সেখানে সুটেড কোটেড হয়ে যেতে হবে, এসি রুমে বসতে হবে, মোটা বেতন, ভেহিকেল আছে দামি, নানা সুবিধা দিয়ে আছে। এখন যেটা হয়েছে, সরকারি চাকরি হচ্ছে সত্যিকার অর্থেই সোনার হরিণ। অর্থাৎ এই চাকরি তো যাবেই না কখনো, মৃত্যু হলেও পেনশনের ব্যবস্থা আছে,
পার্টনার যিনি থাকবেন তিনি পেনশন পাবেন। আবার পার্টনার যদি মারা যান তাহলে সন্তানাদি থাকবে, একজন সন্তান তার জীবদ্দশায় ভাতা পেয়ে যাবেন। তাহলে যিনি সরকারি চাকরি করছেন তিনি তো অবসর যখন হয়ে যাবে তখন পেনশন পাচ্ছেন, তিনি মারা গেলে তার পার্টনার পাচ্ছেন ভাতা। আবার পার্টনার মারা গেলে তাদের যে সন্তান, একজন সন্তান সে আবার ভাতা পাচ্ছে তার পুরো জীবদ্দশায়। তার মানে কি, এটা এমন একটা চাকরি, এই চাকরির রেশ যিনি চাকরি করছেন তিনি মারা গেলেও রয়ে যায় আরো 2 দফায়। তার অর্থ হচ্ছে এই চাকরি হচ্ছে এমন একটা চাকরি, সরকারি চাকরি, সোনার হরিণ, ওই সোনার ডিম পাড়া হাঁস, বোনাস ভাতা এত সংখ্যক এখন, আর ছুটি ছাটা তাও আনলিমিটেড। আর চাকরি তো করতেই হয় না, চাকরি শুধু ওই নচিকেতার মতো আমি সরকারি কর্মচারী, 9টায় অফিস শুরু হলে 11:30টায় আসলেন অফিসে, অফিস শেষ হয় যদি 5টায়, তাহলে আপনি বের হয়ে গেলেন 4টা বা সর্বোচ্চ 4:30টায়। এখন কেউ কেউ হয়তো বলবেন এটা আমি কিভাবে বললাম। আমি S.J. রতন আমার অফিসের কাজের কারণে নানা সরকারি অফিসে, মন্ত্রণালয়ে, সচিবালয়ে, বিভিন্ন দপ্তর অধিদপ্তরে যেতে হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাজ করতে হয়েছে, ফলে আমি একেবারে ভেতরের বিষয়টা জানি। এটা কোনো মিথ্যে করে বলা নয়। তাহলে এই যে সরকারি চাকরি, এটার কোনো বিলয় নেই, চাকরি চলে যায় না, বসের বসিং নেই, জবাবদিহিতা নেই, তারপর শান্তি আর শান্তি। মানে আপনি একটা চাকরি পেয়েছেন তো আপনি বেহেশত, দুনিয়ার বেহেশত বলা হচ্ছে এই সরকারি চাকরিকে। ফলে পায়ের তলায় আপনার মাটি আছে, এমন মাটি যে আপনি মারা গেলেও সেই মাটির অস্তিত্ব থেকেই যাচ্ছে। ফলে আপনার একটা ফ্ল্যাট আছে এবং আপনার সরকারি চাকরি আছে, আপনার পায়ের তলায় আসলে মাটি আছে, শক্ত পোক্ত। তাহলে আপনার যে মানসিক অবস্থাটা কত স্ট্রং হবে। আপনার যদি কোয়ালিটি নাও থাকে, আপনি ঠিকমতো কথা বলতে পারেন না, আপনি আপনার অন্যান্য গুণও নেই, কিছুই নেই, আপনি কথা দিয়ে কথা রাখেন না, আপনি বোহেমিয়ান, যাচ্ছে তাই, কোনো সমস্যা নেই, কারণ আপনার ফ্ল্যাট আছে, সরকারি চাকরি আছে, ফলে আপনার পায়ের নিচে মাটি আছে। অথচ এত কিছু থাকার পরও কিছু জন আছেন যারা সব সময় তটস্থ থাকেন, কি হয় কি হয় কি হয়। ওই যে রুনা লায়লার একটা গান আছে, কি হয় কি হয় কি জানি কি হয়, আছে লজ্জা আছে ভয়, সেই রকম আর কি। আবার এমনও আছে যে না, যার পায়ের তলায় মাটি আছে তিনি আসলে শক্ত সামর্থ্যবান আছেন, স্মার্ট আছেন, তিনি পৃথিবীর কোনো কিছুকেই ভয় করছেন না, কারণ তার পায়ের তলায় মাটি আছে। আসলে এমনও ভাবেন কেউ কেউ, আপনি দেখবেন আপনার জীবদ্দশায় যে সে ঘুমায় অন্যের ফ্ল্যাটে, ঘুমায় মানে ফ্ল্যাটের ভেতরে ঘুমাতে হয়তো তার রাত্রি যাপন করতে হয় কোনো বিছানায়, সেই বিছানা, খাট, তোশক, বালিশ, বেড কাভার, গায়ে জড়ানোর চাদর সবকিছুই অন্যের। তিনি যে গাড়ি ব্যবহার করেন সেটা অন্যের, তিনি যে পোশাক পরেছেন সেটা অন্যের, তিনি যে খাবার গ্রহণ করছেন সেটা অন্যের। অর্থাৎ তিনি যা কিছুই করছেন সব অন্যের। এই অন্যের উপর দিয়েই তিনি জীবন কাটালেন। তার মানে তিনি কিন্তু শূন্যেই ভেসে আছেন, তার অস্তিত্ব কিন্তু নেই, মানে তার পায়ের তলায় মাটি নেই। তারপরেও তিনি কিন্তু অন্যের উপর দিয়ে সুন্দর করে আরামায়েশে জীবন কাটালেন। এমনও কিন্তু মানুষ আছে। ওই যে হজে যখন গিয়েছি তখন আমার পাশের একজন, তার সাথে আমার পরিচয় হলো, আমাদের সামনে কালো কাপড়ে জড়ানো কাবা শরীফ,
নামাজ পড়ছিলাম, নামাজের ফাঁকে তিনি বললেন, ভাই, আমার পক্ষে হজে আসা কোনোভাবেই সম্ভব ছিল না, কোনোভাবেই না। কারণ আমি একটা ছোট্ট চাকরি করি, একটা বাসার খুব অল্প বেতনের দারোয়ান। আমার পক্ষে ৬-৭ লক্ষ টাকা খরচ করে এই কাবার সামনে এসে নামাজ আদায় করা সম্ভব ছিল না। আল্লাহর কাছে শুধু দোয়া করেছিলাম, মোনাজাতে কান্নাকাটি করেছি, আল্লাহ যে করি হোক, যেভাবেই হোক, আমি যেন কাবা শরীফের কাছে এসে নামাজ আদায় করতে পারি। আল্লাহ আমার মোনাজাত কবুল করেছেন। ফলে আমার একটা ব্যবস্থা হয়ে গেছে, আমি এখন এখানে এই কাবার সামনে নামাজ পড়ছি। অর্থাৎ কেউ হয়তোবা ওই যে মায়ের জন্য অথবা মৃত বাবার জন্য বদলি হজ করতে কিন্তু পাঠান, সেইভাবে হয়তো তাকে পাঠিয়েছে বদলি হজ। মৃত বাবার বদলে, মৃত মায়ের বদলে, অথবা প্রিয়জনের কারো বদলে, যিনি হয়তো এখানে আসতে অসমর্থ শারীরিকভাবে, সেটার জন্য তাকে পাঠিয়েছে। তিনি বললেন যে আমার মোনাজাত আল্লাহ কবুল করেছে। তিনি এতেই খুব হ্যাপি। তিনি নিজের টাকায় আসতে পারলেন না, কিন্তু অন্যের টাকায় আসলেন, তিনি কিন্তু হ্যাপি। তো এইরকম ভাবে অনেকের জীবন আছে যে অন্যের উপর দিয়েই সবকিছু যাচ্ছে এবং তিনি হ্যাপি। আবার কেউ কেউ আছেন অন্যের উপর দিয়ে যাচ্ছে, এতে তিনি হ্যাপি নন, কারণ তার পায়ের তলায় মাটি নেই। আবার এরকমও আছেন কেউ কেউ যে তার সব আছে, কিন্তু নিজে তিনি ভোগ করছেন না, ভোগ করতে পারছেন না। বাংলাদেশে বাড়ি আছে 10 তলা, দামি দামি ফার্নিচার আছে, দামি দামি গাড়ি বাংলাদেশে রয়ে গেছে, ফ্যাক্টরি, মিল, কারখানা, নানা কিছুই আছে তার। কিন্তু তিনি তার আরো যেহেতু আছে দেশের বাইরে, সেগুলো দেখভালের কারণে বাংলাদেশে থাকা এগুলোর তিনি খোঁজ খবর রাখতে পারছেন না। ফলে একটি ব্যক্তিকে তিনি দায়িত্ব দিয়েছেন দেখার জন্য। তো যেই ব্যক্তি দেখছেন সেই ব্যক্তি কিন্তু ওই যে শূন্যে ভেসে আছেন, অন্যের উপর চলছেন, কিন্তু যার তিনি কিন্তু এটা ব্যবহার করছেন না। তার কিন্তু, অর্থাৎ যিনি বিদেশে আছেন, এই সম্পদ, এই বাড়ি, এই দালান, এই কারখানা, এগুলো কিন্তু তার, কিন্তু তিনি ব্যবহার আর করতেই পারছেন না, কারণ তার এত বেশি আছে, অথবা তার এমন একটা অবস্থা হয়েছে তাকে বিদেশে থাকতে হচ্ছে। হতে পারে যে এই যে আপনারা 24-এ যে বিপ্লব হলো, সেই বিপ্লবে অনেক রাজনীতিক, যাদের বাংলাদেশে আলিশান আলিশান বাড়ি, খামার, বাগান বাড়ি, মিল, ফ্যাক্টরি ছিল, তারা কিন্তু রেখে ওই বিদেশে চলে গেছে। হয়তো সেখানেও তাদের বাড়ি আছে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, অথবা না আছে। তারা যে পাচার করে টাকা নিয়ে গেছে, সেটা দিয়েই তারা বিদেশে সুখে শান্তিতে বসবাস করছে। আর নিজের এই যে সম্পত্তি, এই যে সম্পদ বাংলাদেশে রয়ে গেছে, সেটা হয়তো অন্য কেউ দেখভাল করছেন। তাহলে নিজের থাকা সত্ত্বেও কিন্তু নিজে ভোগ করতে পারছেন না, তিনি কিন্তু অন্য জায়গায় অথবা অন্যত্র আছেন। এমন লোকও তো আছে। অর্থাৎ পায়ের তলায় মাটি থাকা সত্ত্বেও তিনি সেই মাটিতে পা ফেলতে পারছেন না, স্পর্শ করতে পারছেন না, অথবা ব্যবহার করতে পারছেন না। এমনও আছে যে বিদেশে যেও বিপদেই আছেন, অথচ বাংলাদেশে অনেক কিছু আছে, এখনো আছে। মানুষের জীবনটা সত্যি খুব বৈচিত্র্যে ঘেরা। আমাদের জীবনে সুখ দুঃখ নানাভাবে আসে যায়। কেউ পেয়ে সুখী হয়, কেউ আবার পেয়ে দুঃখীও হয়, কেউ আবার দিয়ে সুখী হয়, কেউ আবার দিয়ে দুঃখ পায়, কেউ আবার হারিয়ে দুঃখ পায়, কেউ আবার হারিয়ে সুখও পায়। মানে হেরে যাবার মধ্যেও সুখ আছে, হারিয়ে ফেলার মধ্যেও সুখ খুঁজে নেয়। অর্থাৎ নানা রকমের মানুষ কিন্তু পৃথিবীতে আছে। তবে যদি বাস্তবতার নিরিখে একটু চিন্তা করা যায়,
তাহলে যার পায়ের তলায় মাটি আছে আসলে তার তো অবারিত সুখ থাকার কথা, কারণ তার অস্তিত্ব আছে, তার ভিত্তি আছে, তার পায়ের তলায় মাটি আছে। আর যার পায়ের তলায় মাটি নেই আসলে তার দুঃখ সারি সারি, কারণ একটা পৃথিবীতে সে এসেছে, তার পায়ের তলায় মাটি নেই। এটা সহ্য করা যায় এবং এইভাবে বেঁচে থাকা যায়, একে বেঁচে থাকা বলে? বলে না, কখনোই বেঁচে থাকা বলে না।